নেতৃত্বের হাতেই নেতৃত্ব। আর আজকে যে বিষয়টা সবাই বলবেন, আমি আন্তরিকতার সাথে বলছি যে আমাদের যে বয়স, আমাদের যে অবস্থান, আর আমরা ছোটোবেলা থেকে বিএনপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুবদল, জাগ যুবদল নামে একটি দল ছিল। সেই দলটার নেতৃত্বে ছিল প্রেসিডেন্ট আব্দুল সাত্তার। সেই তখন থেকে আমরা এই দলটা করে আসছি এবং আজকে দল প্রতিষ্ঠিত। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এই দল প্রতিষ্ঠিত। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের একটা পরিপূরক, মানে শেখ মুজিবুর রহমানের পরিপূরক নয়। শেখ মুজিবুর রহমানের জাতীয়তাবাদ ছিল উগ্র জাতীয়তাবাদ, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। ভাষা এবং ধর্ম ভিত্তিতে যে জাতীয়তাবাদগুলো বিশ্বে গড়ে ওঠে সেগুলো উগ্র জাতীয়তাবাদ। আর আপনাদের সবচেয়ে মনে রাখতে হবে, উগ্র সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয় উগ্র জাতীয়তাবাদ। সাম্রাজ্যবাদ এই উগ্র জাতীয়তাবাদকে প্রশ্রয় দেয়, অস্ত্র বেচে, তারা নানা রকম গণ্ডগোল সৃষ্টি করে। এই জন্য আমরা উগ্র জাতীয়তাকে পরিহার করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার্টার অফ মদিনাতে যেটা বলেছেন, মদিনাবাসীদের মদিনা বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে প্রতিটি মদিনাবাসীর কর্তব্য মদিনাকে রক্ষা করা। অনুরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী অনুশাসনের আলোকেই তিনি বলেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, তোমাদের ভূখণ্ডগত জাতীয়তাবাদ। কেননা ভাষা মাতৃভাষায় কথা বলার স্বাধীনতার মৌলিক অধিকার থাকতে হবে। চাকমা, মারমা, অনেক ভাষাভাষীর মানুষ আছে, অনেক অন্য ধর্মের মানুষ আছে, সবাইকে নিয়েই যে সংঘবদ্ধ একটি জাতীয়তাবাদ গড়ে তুলেছিলেন সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদ একটা সুন্দর জাতীয়তাবাদ আলোকে আমরা সমগ্র জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছি, নৃগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই জন্যে আমরা বলবো কেউ আমাদের দূরত্বে নেই, কেউ বাঙালি কেউ অবাঙালি, তাদের মধ্যে কোনো দূরত্ব নেই, কেউ হিন্দু কেউ মুসলমান, দূরত্ব নেই। আমরা সবাই বাংলাদেশ, উই আর অল বাংলাদেশি অলসো। এটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। সুতরাং এই আলোকে আপনাদেরকে আমি বলবো আমাদের সময় এসেছে আজকে আমাদের এই দলকে একটা প্রতিষ্ঠিত করতে হবে। কেন কোনো ধর্মান্ধ দলকে আমাদের দেশে স্থান দেওয়া যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইহুদিরা বলেছিল যে আমাকে একটা জায়গা দাও, আপনি তো করলেন, আমার একটা জায়গা দরকার। তখন ইহুদিদের একটা দায়িত্ব হলো যে এই মসজিদুল নবমীর এই অংশটা ঘিরে তোমরা এখানে তোমাদের করো, তবে তোমরা চেষ্টা করো তোমাদের উপাসনালয় করতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ সেকুলার বাংলাদেশ ছিল না, কিন্তু তিনি ছিলেন মানবিক। এই জন্য আমি বলবো আমার এই দলের আদর্শ আছে, এই দলের সুন্দর একটা পরিসর আছে, ইতিহাস আছে। এটাকে আপনারা ধারণ করবেন, লেখাপড়া করবেন এবং ঐক্যবদ্ধভাবে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশের শুধু নয়, আমরা নতুন একটা ঈশ্বর দিই, একটু নতুন একটা পাবনা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। এই বলে আমার কথা শেষ করছি। আমরা জনাব হাবিবুর হাবিব সাহেবের কাছে জানতে চাই, একটা জনপ্রিয় সাবেক এমপি, জনপ্রিয় সাবেক জেলা বিএনপির সফল সভাপতি, ওনাকে একত্রে পেয়ে আপনার একটা অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সুস্থ শরীরে এবং সিরাজ ভাইকে সুস্থ অবস্থায় দেখে তার বাসায় আসতে পেরে ভাবি সহ, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক যেন আমাদের আরও কিছুদিন, আমাদের বয়স হয়েছে, আমরা যেন একটা সুন্দর ঈশ্বরদী গড়ার ক্ষেত্রে একসাথে চলতে পারি, ঈশ্বরদীর মানুষের প্রত্যাশা যেন পূরণ করতে পারি। এখানে দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে সিরাজ ভাইয়ের পক্ষ থেকে সিরাজ ভাই পরিষ্কার করে বলেছেন যে আমরা কিন্তু অনেকেই জানে না, আমরা কিন্তু ছোটোবেলায় আমি এই বাঘরে থাকতাম নানার বাড়ি, আমরা খুব একসাথেই আমরা ছিলাম। সে আমার জুনিয়র ছিল, আর তারপরে আমার চলাচলটা আমাদের একসাথে ছিল। অনেকেই আজকে ভাবে মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে গল্প করে, অনেকেই নানানভাবে নানান চিত্রিত করে। এই বাংলাদেশে বিশেষ করে পাবনা জেলার যত মুক্তিযোদ্ধা আছে, ঈশ্বরদী থানায় তার চেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে। আর এই সমস্ত মুক্তিযোদ্ধারা আসতো সাঁড়াঘাট থেকে এই বাঘলে মোসেফ বাড়ি সঞ্জীব খান এই দিয়ে থাকতো। আমরা সিরাজ ভাই আমরা রাতের বেলা এটা গিয়ে এই সাঁকোটা একটা উঁচু ইস্টার সাঁকো দিয়ে আমি ওখানে থাকতাম, ওই দিয়ে পার করতাম আমরা। একটা পর্যায়ে আমাদের কোম্পানি কমান্ডার সুধা ভাই সদুল সিদ্দিক ভাই এখানে ছিলেন। তো আমরা দাবি করলাম যে আমরা এখানে ট্রেনিং দিচ্ছি, আমরা ঠিকমতো হাতিয়ার পাচ্ছি না, কয়েকটা হাতিয়ার নিয়ে আমাদের চলতে হয়, তো আমরা ইন্ডিয়া যাবো। তো ইন্ডিয়া গেলে এত লোক এখানে পারাপার হয়, তখন আপনারা কী করবেন? আমাদের তো এখানে সমস্যা চলে গেলে
কারণ তারা আমাদের এই নাম্বার দেন, আমাদের এফএম নাম্বার আছে, সেই আমাদের একই সাথে আমাদের নাম্বার আছে, মিলানো আছে আলোচনা করে। তো বললো তো আমাদের ইন্ডিয়ান নাম্বার, এফএম নাম্বার দেবো। তো পরে আমরা দেখলাম যে যতই বলুক না কেন ইন্ডিয়ান এফএম নাম্বার দিতে পারবো না। পরে আমরা সব কিন্তু একসাথে ইন্ডিয়া গেছি, একসাথে ইন্ডিয়া গিয়ে আমরা কিছু ক্যাম্পে আমার বেশ কিছুদিন আমরা সেখানে ট্রেনিং করেছি। ট্রেনিং করে তারপরে আমরা যখন উচ্চতর ট্রেনিংয়ে যাব, তখন ওখান থেকে বলা হলো যে আপনারা বাংলাদেশের ভিতরে চলে যান, কারণ এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, ওখানে গিয়ে আপনারা আপনাদের কাজকে পরিচালনা করেন। তো সেই আমরা ওখান থেকে ফিরে আসলাম। ফিরে আসে চিল মারি চল না কোথায় জন্য, খাওয়ার টাওয়ার নাই, চাল নাই, মাছ হ্যাঁ যাক আর কি। পরে আমি ওই যে আমাদের না তখন তো কয়েকদিন পরে আমাদের পাঠাই দিল, দিলে আমরা আসলাম না, আসলে একসাথে ফিরে আসলাম। তো ওই যে চিল মারি চলে না কোথায়, সেই মাছ রান্না করলাম, 1 কেজি চাল, 10 কেজি মাছ, এইটা মানে সেই অবস্থা ঠিক দিয়ে তারপর আমরা ফিরে আসলাম। তারপর থেকে আমরা একসাথে ফিরেছি। একটা পর্যায়ে গিয়ে একটা ইউনিয়ন কাউন্সিল নির্বাচন স্যার দুলাল ভাই নির্বাচন করলেন, হব্বুল প্রফেসরের সাথে না করুন চেয়ারম্যানের সাথে, হ্যাঁ করুন চেয়ারম্যানের সাথে। সেই নির্বাচনে আমি পুরাপুরি আমরা তখন বাঘল দেয়াল ওই গোপাল 1 আমরা কঠোর পরিশ্রম করলাম। অল্প কিছু ভোটে 100 কত ভোটে না 95 হারার পরে আরে কান্নার টুকবার ওখানে মনে সবারই বাপ মা উঠে গেছে, এইরকম কান্না একটা দেয়। আমাদের অনেক অতীত স্মৃতি আছে। হ্যাঁ, তো রাজনীতি চলার পথে আজকে হয়তো বিভিন্ন বাঁকে আমরা হয়তো বিভিন্ন হাবে কাছাকাছি থেকে এই ফোন রাখো না কেন আমরা হয়তো চলেছি। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা রাজনীতি করি যখন সিনিয়র নেতারা কথা বলেন, এত ইমার্জেন্সি যদি হয়, কোনো দুঃসংবাদ আসে, তখন ফোনটা রিসিভ করতে বাধ্যতা না করা ভালো। যাক, আমরা একসাথে ফিরেছি এবং 2001 সালে যখন আমি 2007 সালে যখন নমিনেশন পেলাম, আমি তখন জেলা বিএনপির সভাপতি। আমি এখানে আসছিলাম, আসার পরে দেখালো, তারপরে আমরা একসাথে প্রোগ্রামও করলাম এখানে। তো যাই হোক, তারপরে তো ভিন্নভাবে যেটা হওয়ার হয়ে গেছে। এখন আমরা একসাথে, সে যে কথাটা বললো আমারও ওই কথাটাই, যে সারা বাংলাদেশ গড়বে আমাদের তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি। এই যে উনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটা কিন্তু আওয়ামী লীগের লোকেরা অন্যভাবে আগে নিত, আমরাও বুঝাতে পারতাম না, আমাদের অনেকেই বুঝাতে পারতো না, আমরা হয়তো কিছু লোক পারতাম। উনি যে সুন্দরভাবে বললাম যে বাঙালি জাতীয়তা আর বাংলাদেশি জাতীয়তার পার্থক্যটা কী। বাঙালি জাতীয়তা শুধু বাংলা ভাষায় যারা কথা বলে, আমরা বলতাম আমার বাঙালি, পাসপোর্টে আমাদের তখন বাংলাদেশি, এটা আগে ছিল বাঙালি। পরে এসে শহীদ জিয়া রহমান বাংলাদেশের সমস্ত ভাষাভাষীকে ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্যে রাখার জন্য তখন এই পাহাড়ি, হাজং, মোরাং সব যারা আছে তাদেরকে দিয়ে বাংলাদেশি জাতীয়, যার ভাষা তার, বাট অ্যাজ এ হোল আমরা বাংলাদেশি, আমাদের আজকে পাসপোর্টে লেখাতে বাংলাদেশে। এটা জিয়া রহমানের অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একটা চিন্তাভাবনা ছিল। এখন আমাদের নেতা জনাব তারেক রহমান, এই যে বাংলাদেশের বিভাগ নিয়ে কত সমালোচনা হচ্ছে, বিভিন্নভাবে তাকে গালাগালি করা হচ্ছে, না কারোর কোনো উত্তর কিন্তু দেন না। উনি আগামীর বাংলাদেশ কী হবে, সেই দিকে কী হবে, আমার শিক্ষানীতি কী হবে, স্বাস্থ্যনীতি কী হবে, আমার অর্থনীতি কী হবে, কৃষিনীতি কী হবে, আমার বেকারদের ক্ষেত্রে সব পরিকল্পনা এটি রাখছেন, একটার পর একটা ধারাবাহিকতা। আমি 2006 সালে সম্ভবত ওই গেছিলাম ইতে সৈয়দপুরে সম্মেলন, আমাকে শুধু নিয়ে গেছিলেন এক থেকে। আসার পথে শাহরিন ইসলাম তুহিন আর অফিস ছিল, গাড়ি চালাচ্ছে তুহিন, ঘুরতেছি বগুড়া শহর দিয়ে ঘুরতেছি, রাস্তাঘাট বড় হয়ে গেছে, মসজিদ ছিল নেই। আমি একটা পর্যায়ে বললাম যে মসজিদ নেই, রাস্তা বড় হয়ে গেছে, বাড়িঘর, তো আপনার বিরুদ্ধে বিক্ষোভ তো করতে দেখলাম না। তো কেন বিক্ষোভ হবে, কেন হবে না, হবে হয়নি কেন, তো হবে কেন, যার যেটা ক্ষতিপূরণ দেখার দরকার তাতে বেশি করে দিয়েছি। এটা সুন্দর একটা চিন্তা ভাবনা। এখন উনি বাংলাদেশকে গড়ার জন্য কিন্তু উনি চিন্তা করতেছেন। এখন আমাদের দলটাকে দীর্ঘদিন উনি দেশের বাইরে থেকেও কিন্তু ঐক্যবদ্ধ রেখেছেন, এটা একটা বড় পাওয়া। দিনটা 24 ঘন্টা ভিতরে আলমারিতে 16 ঘন্টা 18 ঘন্টায় কাজ করে। আমরা অনেক সময় স্কাইপে বসি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, এই সময় কিন্তু বসে মাঝে মধ্যে চামচ দিয়ে একটু খায়, নামাজ পড়ার সময় শুধু নামাজটা পড়ে আসে। এত ধৈর্য, এটা চিন্তা করা যায় না, করে একটা পর্যায়ে নিয়ে আসছে। তখন এই দেশের মানুষ মানে বিদেশ থেকেও বাইরে থেকেও সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করেছে এবং আমাদের যে বিগত আন্দোলনটা হলো, সেই আন্দোলনটা সফলভাবে সমাপ্তির লক্ষ্যে উনি বাড়ানোর চেষ্টা করেছেন। যেখানে যেটার দরকার, যার সাথে যা বলার দরকার তাই বলেই কিন্তু
আন্দোলনটাকে সফল করেছেন। বৈষম্যবিরোধী ছাত্ররা যদি আন্দোলন শুরু করেছিল, পরবর্তী সময় উনি বারবার বলেছেন যে আমরা যারা আন্দোলনে যারা আসি আমরা পরে ঐক্যবদ্ধ সরকার গঠন করব, আমরা দেশটাকে গড়ব। এখনও সেই চিন্তাভাবনা তার মাথার ভিতরে আছে। আমাদের 237টা আসন ঘোষণা করেছেন। এর ভিতরে যদি কোনো ভালো জোটের কোনো প্রার্থী হয় তখন যারা পেয়েছেন তাদের স্যাক্রিফাইস করতে হবে, বাদ বাকিগুলি জোটকে দিয়ে। আফটার একটা দলকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের ক্ষমতা দেখানোর জন্য না, রাষ্ট্রটাকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের জীবনকে বাজি রেখে স্ত্রী সন্তানের কথা চিন্তা না করে সেই সময় স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন প্রথমে নিজের সুপ্রিম অথরিটি হিসাবে। পৃথিবীর ইতিহাসে কোনো বিরল এরকম ঘটনা নেই। মাত্র 3.5 বছরের মধ্যে তিনি একটা খাদ্য ঘাটতি দুর্ভিক্ষ দেশকে একটা খাদ্যের সময় দেশে উপনীত করলেন। কী চিন্তাভাবনা, ইরিগেশন করলেন, আধুনিক সেচ পদ্ধতি চালু করলেন। এই যে আজকে বিদেশে আমাদের কাছে অনেক আসে, এই দল ক্ষমতায় যেতে চায়, সেই দল ক্ষমতায় যেতে চায়। আমি মাঝে বলি যে ক্ষমতা আপনারা যাবেন, বলে একটা কাজের কথা বলেন তো, এই দেশে একটা কাজ করেছেন আপনার একটা বলতে পারে। এই যে বিদেশি ম্যান পাওয়ার মানে শহীদ রাষ্ট্র জিয়া রহমান একটা খুব বুদ্ধিমত্তার সাথে হয়েছে, সম্মেলন গিয়ে বললেন, পরে সৌদি আরবে বাদশার সাথে কথা বললেন, সেখানে নিমসারা গাছ লাগানোর জন্য একটা প্রস্তাব দিয়ে আজকে বাংলাদেশ থেকে 1 কোটির উপর বেশি লোক বিদেশে কাজ করে। এই যে গার্মেন্ট শিল্প তখন ছিল না, আমরা দর্জি, আমরা নিজের কাপড় চোপড় বানাই। বিদেশে যে আমাদের এখানে প্রায় 50 লক্ষ মেয়েরা এবং প্রায় আরও 2 কোটি মানুষ গার্মেন্টস শিল্পে জড়িত, এটা শহীদ রাষ্ট্র জিয়া রহমানের এটা অবদান। এই যে গ্রামের মানুষের লেখাপড়া শেখানোর জন্য, স্বাক্ষর গান দেওয়ার জন্য হারিকেন জ্বালায় নৈশ বিদ্যালয় তখন উনি প্রতিষ্ঠিত করেছিলেন। বহুদলীয় গ্রন্থ প্রস্তুত করেছেন, পত্র-পত্রিকার স্বাধীনতা উনি দিয়েছিলেন এবং বহুদলীয় গ্রন্থ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আজকে যারা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধিতা করতেছে, তারাও যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতার পাদবে না আসতে পারতেন, ওদের তো বাংলাদেশ থেকে চিরদিনের জন্য ওদের মানে ওইভাবেই থাকা লাগতো, কোনোদিন মাথা ধরে দাঁড়াতে পারতো না। আজকে তারা আমাদের সমালোচনা করে। হ্যাঁ, উনি শুধু স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশের রাজনীতির অধিকার দিয়েছেন তা না, আওয়ামী লীগ ছিল বাকশাল, তাদেরও রাজনৈতিক অধিকার দিয়েছিল। মানে আওয়ামী লীগ পুনর্জন্মদাতা যদি বলতে হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এখন তাকেও এরা সমালোচনা করতে কিন্তু ছাড়ছে না বিভিন্নভাবে। এখন আমাদের কথা যে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে বসেছি, আমরা একসাথে বসেছি ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের মধ্যে। আজকে নতুন করতে একটা সাহসের সন্তান হবে, প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে যে হাবিব ভাই, সিরাজ ভাই এক জায়গায় একভাবে বসে একসাথে কিছু না। সিরাজ ভাই যদি ঘর থেকে একদিনও না বাড়ায়, কথাটা বলতেছে, এটাই কিন্তু অনেক বড় মেসেজ হয়ে গেল, সব পাওয়া হয়ে গেল। কর্মীরা কিন্তু আর বসে থাকবে না, ও হাবিব ভাই সিরাজ ভাই এক জায়গায়, আর এখানে আর কে করলো না করলো। তারপরে যারা আছে যাদের হয়তো একটু থাকতে পারে, তারাও তখন ভাবে যে না, হাবিব ভাই সিরাজ ভাই এক হয়ে গেছে, এখন এর বাইরে আর নতুন চিন্তা করার কোনো সুযোগ নেই। তাছাড়া দলের পক্ষ থেকেও এবার নির্দেশনাও আছে। তার এই দল যদি আমরা আগামীতে যদি কোনো ষড়যন্ত্রের শিকার হই, তাহলে আমাদের বাকি জীবনটা, আমরা বয়স হয়ে গেছে, যারা এখন ইয়াং আছে তাদের অসম্মানের সাথে তাদের বসবাস করতে হবে। কারণ এই দেশটা যারা চায় নাই, তারা আজকে দেশের মালিক হতে চাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, আমি তো ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্স করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি না হলে বাংলাদেশের ভাষা আন্দোলন, সেই সময় ভাষা আন্দোলন, 62 আন্দোলন, 66, 69, 70, 71, 90 আমরা করলাম, 2400। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অবাক লাগে। আমি যখন আগে মন্তব্য করতাম ডাকসু নির্বাচনের আগে, আমি প্রথমে চেয়েছিলাম না যাওয়ার জন্য। তার ছাত্রদল দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে, একটা হলে একটা সিট নেই, এখানে রেজাল্ট আমার ভালো আসবে না। তারপরে ভেবেছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় তো হিন্দু ছেলেরা ওদেরকে ভোট দেবে না, মেয়েরাও ভোট দেবে, মেয়েরা ভোট তো সমান প্রায়। সেই বিষয়ে কী দেখলাম, ভূমিধস বিজয়, 14,000 ভোট পায় বিপি, 12,000 ভোট পায়, যাদের এই দেশের কোনো অবদান নাই, স্বাধীনতা অবদান নাই, বিরোধিতা করছে, নিজেরা স্বীকার করতেছে। সেই দেশে সামনে 4টা বিশ্ববিদ্যালয়ের পরপর তারা একেবারে ভূমিধস বিজয় তারা লাভ করলো। এখন তাদের ভিতরে স্বপ্ন জাগছে, তারা স্বপ্ন দেখছে, ভাবতেছে আগামী দিনে ওইভাবেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যাবো। এখানে বলতেই হয়, আমি ওপেন কথা বলি, আমার বলতে কোনো বিদ্যালয় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা মেধাবী, সব কিছু ঠিক আছে, তারপরও সামান্য ইফতার, সামান্য ছেহরি, রোজার ঈদের সময় কিছু মাংস, কোরবানির কিছু মাংস, তাদের একটা চিকিৎসা, ওই পানি, ফিল্টার পানি, এইটুকুর জন্য একটা জাতীয় জীবনে যে যারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সেই দলের ছাত্র সংগঠনকে ভোট দিয়ে দিল, ভাবতে আমার কিন্তু কষ্ট লাগে। হয়তো এই ভুল একদিন তাদের ভাঙবে, এই ভুলটা যেন জাতীয় জীবনে না আসে। আজকে তারা কি হুঙ্কারটা দেয়, এখন তারা বলছে কি
যে গণভোট ছাড়া হ্যাঁ নির্বাচন হবে না। আগে গণভোটেও নির্বাচন বলে, গণভোটের ভিত্তিটা কি যে ব্যাখ্যা এখন যেতে যাচ্ছে না। এখন আমি যদি বলি আজকে যদি আমার আচ্ছা ঠিক আছে গণভোট হোক, গণভোট যখন মেনে নেব তারা তখন বলবে যে পিআর সিস্টেম না হলে আমরা নির্বাচন যাব না। আচ্ছা বারো ঠিক আছে পিআর সিস্টেম মানলাম, তখন বলবে যে সমস্ত সংস্কার শেষ না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন যাব না। তো আচ্ছা ঠিক আছে ভাই সংস্কার হোক, তখন বলবে যে সমস্ত বিচার সমাধান না হওয়া পর্যন্ত, যারা শহীদ হয়েছে বিচার সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন যাব না। আচ্ছা সেটাও মেনে নিলাম। তারপর কি বলবো বিএনপি নির্বাচন করতে পারবে না। সেটাও যদি আচ্ছা ঠিক আছে আমরা নির্বাচন করবো না, তখন কি বলবে যে বিএনপির আগের এমপি মন্ত্রী শেয়াজ ভাইরা এমপি ছিল, মন্ত্রী ছিল, ওরা কোথায় কী করছে না করছে ওটার আগে বিচার হবে, তারপর তোমরা বাংলাদেশে বসবাস করতে পারবা। এটা মামার বাড়ির আবদার, মানে কি অদ্ভুত কথা। তো কালকে তো আপনি চেনেন নজরুল নান্নু ভাই ছিল মহানা টেলিভিশনের উপস্থাপক, হ্যাঁ, আর আমি আর ওই রফিক চেন ভাষা নিয়ে সংগঠন করে মুক্তিযোদ্ধা রফিকুল, এমন ধুলাই দিলাম একদম ইতিহাস থেকে। কষ্ট লাগে যে দেশের কোনো অবদান নেই, একটা দিন কোনো অবদান নেই, সেই দেশটা নিয়ে তারা এই করে হয়। এই জন্য আমাদের আজকের বাসায় আসার মধ্যে দিয়ে আমি নিজেও আজকে অনুভব করতেছি যে আমাদের এই আশাটা আরও আগে যদি আমরা এখন ভাবি যে কথাটা বললে আরও ভালো হতো। যাক, তারপরে এখন আমরা হয়েছি ভাবি দোয়া করবেন। আপনি হলেন তার সহধর্মিণী আর আমার হলেন ভাবি, তাহলে কি হলো তখন হ্যাঁ ক্ষমতা আসুক আমার জন্য আর অত্যাচার নির্যাতন না হয়, এই কথা বলে ভাবিকেও কাজে লাগাতে হবে। না আগামীকাল থেকে আমরা জানতে চাচ্ছি দুই নেতা একসঙ্গে বিভিন্ন নির্বাচনী প্রোগ্রামে একসাথে প্রোগ্রাম করবেন কিনা। না, ওনার সাথে আমার কথা হয়েছে, পরিষ্কার কথা হয়েছে, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। উনি 15 তারিখে ওনার সাথে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছে তাদেরকে উনি ডাকবেন, 15 তারিখে ডাকার পরে উনি একটা পজিটিভ একটা এই নির্দেশনা দেবেন। যেহেতু দলটার প্রতি ওনার তো মায়া আছে, ঘটনার পক্ষে আমি যতই বলি না কেন আমার আগের থেকে তো উনি দলটা করেন, সেই দলের প্রতি তো ওনার মায়া থাকবেই। দলটা যদি আবার আমরা যদি এখানে আমাদের আসন ফিরে পাই, দলটা আশা করতে ওনার তো সবচেয়ে বেশি ভালো লাগবে। তো সেই ভালো লাগাটা যেন আমরা সবাই মিলে উপভোগ করতে পারি। উনিও যেন, আমরা তো কাছাকাছি বয়স, যদি উনি একটু জুনিয়র হবে, আমিও চাই শেষ সময় উনি যদি সেই সম্মানটা পায়। আর আমারও আমার সমস্ত নেতাকর্মীদের এই মধ্য দিয়ে বক্তব্য যে তার সম্মান সবার উপরে, তার সম্মানটা বজায় রাখতে হবে। এইটা এতটুকু তার সম্মান যেন হানি না হয়, কথা দ্বারা কাজ দ্বারা কোনোভাবে ব্যবহার দ্বারা কোনোভাবেই হবে না। যদি হয় আমি কিন্তু সে আমার কর্মী না, এই কথা বলে আগাম যেতে